অফিসে ফিরে এসে অ্যামান্ড ডেসেনের পাঠানো একটা তার বার্তা পেলেন ক্র্যাডক। আন্না ট্রাভিনস্কির এক বান্ধবীর কাছ থেকে তার একটা চিঠি পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে সে এক পুরুষ বন্ধুর সঙ্গে বর্তমানে জামাইকায় আমোদ উপভোগ করছে। উইকেন্ডের ছুটি কাটাতে রাদারফোর্ড হলে সকলের সঙ্গে মিলিত হলো হ্যান্ড ও অ্যালফ্রেড। ছেলে দুটি চলে গেছে। মাশরুমের খোসা ছড়াতে ছড়াতে তাদেরই কথা ভাবছিল লুসি। ওদিকে তুমুল বাদানুবাদে লাইব্রেরির ঘরের হাওয়া গরম হয়ে উঠেছে। অভিযোগের ঝড় বইছে এমাকে নিয়ে। সে নির্বোধের মতো চিঠিখানা নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিল বলেই সকলকে এত ঝামেলা পোহাতে হচ্ছে। পুলিশ নিশ্চয়ই কিছু সন্দেহ করছে, নইলে ২০ তারিখটাই তাদের তদন্তের লক্ষ্য হয়ে উঠেছে কেন? কেড্রিক এমার সমর্থনে মন্তব্য করতে গেলে ভাইদের মধ্যেও পারস্পরিক ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে গেল। বেচারি এমা চেষ্টা করেও ঘরের উত্তপ্ত আবহাওয়া নিয়ন্ত্রণে আনতে পারছিল না। ডক্টর কুইম্পার এসেছিলেন বৃদ্ধ ক্রাকেনথর্পকে পরীক্ষা করতে। কাজ শেষ করে তিনি এসে ঢুকলেন লাইব্রেরি ঘরে। অমনি তিনিও পড়ে গেলেন আক্রমণের মুখে। এমাকে স্কটল্যান্ড ইয়ার্ডে যেতে পরামর্শ দিয়েছিলেন আপনি কেন? এসবের মানে কি? ডক্টর কুইম্পার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেন এবং তার কথায় কেউ কর্ণপাত করল না। কৈফিয়তের মুখে পড়ে গেলেন তিনি। প্রচণ্ড বিরক্তি চেপে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে পড়লেন। গাড়ির শব্দ শুনে লুসি জানলা দিয়ে তাকিয়ে কেবল ক্ষিপ্ত ক্রুদ্ধ ডাক্তারের মুখ দেখতে পেল। বৃদ্ধ ক্রাকেনথর্প আগেই লুসিকে ফরমাশ করেছিলেন তিনি আজ সুস্বাদু কারি খেতে ইচ্ছুক। লুসি তার জন্য কারি তৈরির সমস্ত উপাদান সংগ্রহ করে নিয়ে বসেছিল। তার ইচ্ছে আজ সে পরিবারের সকলকে ভালো ডিনার পরিবেশন করবে। মিস জো সিমকিন্সের দুটি সবল সুস্থ যমজ শিশুকে পৃথিবীর আলো দেখাবার ধকল সামলে ক্লান্ত পরিশ্রান্ত ডক্টর কুইম্পার যখন তার বিছানায় এলেন তখন রাত ৩টে। অবসন্ন দেহটাকে বিছানায় এলিয়ে দিতে পারলে এবারে স্বস্তি। তিনি হাই তুললেন। এমন সময়ই টেলিফোন বেজে উঠল। নিজের ভাগ্যের উদ্দেশ্যে একটু কটু মন্তব্য করে তিনি রিসিভার তুলে নিলেন। ডক্টর কুইম্পার? হ্যাঁ, আমি লুসি আইলিসবার বলছি। বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর কুইম্পার অসুস্থতার লক্ষণগুলো জিজ্ঞেস করে জেনে নিলেন। প্রাথমিক ব্যবস্থা হিসেবে কিছু উপদেশ দিলেন। তুমি এগুলোর ব্যবস্থা নাও, আমি এক্ষুনি রওনা হচ্ছি। দ্রুত বাইরে বেরোবার পোশাক পরে নিয়ে আপকালীন কোনো ব্যবস্থা হিসেবে কয়েকটি ওষুধ ব্যাগে ঢুকিয়ে নিলেন। তারপর দ্রুত নিচে নেমে এসে গাড়ি বার করলেন। ঘণ্টা তিনেক অমানসিক পরিশ্রম করে অবস্থা আয়ত্তে আনলেন ডক্টর কুইম্পার। তাকে সমানে সহযোগিতা জুগিয়েছে লুসি। আশা করছি সকলেই কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠবে। এবারে একটু কফি। লুসি প্রস্তুতি ছিল। অল্প সময়ের মধ্যেই রান্নাঘরের টেবিলে সে কুইম্পারকে কফি পরিবেশন করল। কফির শেষ তলানিটুকু পর্যন্ত নিঃশেষে কাপ থেকে টেনে নিয়ে আরামসূচক শব্দ করলেন তিনি। জড়তা আর ক্লান্তি অনেকটাই দূর। কিন্তু লুসি, এই ভয়ানক ব্যাপারটা কি করে ঘটতে পারে আমি বুঝতে পারছি না। ডিনার কে রান্না করেছিল? আমি করেছিলাম। কি পদ প্রস্তুত করেছিলে? চিকেন, মাশরুমের স্যুপ, মুরগির লিভার দিয়ে সিলাবাবস, চিকেন কারি আর সস। ওহো, মাশরুম স্যুপকে টিন থেকে ঢেলে নিয়েছিলে? আমি তৈরি করেছিলাম। এর মধ্যে তো কোনো গোলমাল থাকতে পারে না। আমি নিজেই খানিকটা স্যুপ খেয়েছি। আমি তো অসুস্থ হইনি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আপনি কি মনে করছেন? লুসি, তেমন হলে তুমিও রোগের ভান করে সকলের সঙ্গে ছটফট করতে। তোমার সম্পর্কে আমি জানি, অত্যন্ত সৎ তরুণী তুমি। তাছাড়া ক্রাকেনথর্প পরিবারের সঙ্গে কাজে আসার আগে তোমার কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, চিকেন কারি কি তুমি খেয়ে দেখেছিলে? না। কুইম্পার মাথা ঝাঁকালেন। অবশিষ্ট খাবার কি আছে? খানিকটা কারি রয়েছে, মাশরুমের স্যুপও বেঁচেছে আর চাটনি। সব কটাই খানিকটা করে আমি নিয়ে যাব। এরপর কুইম্পার আবার রোগীদের পরীক্ষা করলেন। লুসিকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিলেন। ব্যাপারটা খাদ্যের বিষক্রিয়া নাকি বিষ প্রয়োগের চেষ্টা, খাবারের নমুনাগুলো পরীক্ষা করলেই নিশ্চিত বলা যাবে। আপাতত তুমি বিশেষ করে দুজনের ওপর নজর রাখবে।
আর এমাকে দেখবে অবশ্যই। আমি 8টা নাগাদ একজন নার্সকে পাঠিয়ে দেব। আমি ফিরে যাচ্ছি। আর্সেনিক বলেই আমি সন্দেহ করছি ইন্সপেক্টর বেকন। গাড়িটা সঙ্গে নিয়ে এসেছি। আপনি আপনার লোকেদের দিয়ে পরীক্ষা করিয়ে নিন, বললেন ডক্টর কুইম্পার। বলছেন কি, বিষ প্রয়োগের ঘটনা? এটা কি করে হতে পারে? আমার তাই মনে হচ্ছে, কিন্তু মিস আইলিস বারো বলছেন একমাত্র সুস্থ রয়েছেন। হ্যাঁ, তার দিক থেকে ব্যাপারটা কি সন্দেহজনক, কিন্তু তার কি উদ্দেশ্য হতে পারে বলুন? তাছাড়া সে আর্সেনিক প্রয়োগ করলে নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্য কিছুটা কারি খেত এবং অসুস্থতার লক্ষণগুলোকে বাড়িতে দেখাবার চেষ্টা করত। হ্যাঁ, যুক্তিসঙ্গ কথাই বলেছেন। তাহলে পরিবারের অসুস্থদের মধ্যেই এমন কেউ রয়েছে যে নিজেকে সন্দেহের বাইরে রাখবার চেষ্টা করছে। ওই ব্যাপারটা পরিষ্কার করবার জন্যই আপনাকে বিষয়টা জানাতে এসেছি। তবে আমার মনে হয় কেউ এমন পরিমাণ খায়নি যাতে মারা যেতে পারে। যাই হোক, আমি একজন নার্সকে আপাতত ওখানে পাঠিয়ে দিয়েছি। মারা যাবে না বলছেন, তাহলে বিষ প্রয়োগের উদ্দেশ্যটা কী ছিল? আমার ধারণা সামান্য পরিমাণ আর্সেনিক কারিতে মেশানোর উদ্দেশ্য ছিল যাতে বিষক্রিয়ার লক্ষণ প্রকাশ পায় আর মাশরুমের ওপরে সকলের দৃষ্টি পড়ে। কেননা সাধারণত মাশরুম থেকেই বিষক্রিয়া ঘটতে পারে, আর এই সুযোগে একজনের ওপরেই মাত্রার পরিমাণটা বাড়ানো যাতে শেষ পর্যন্ত সে মারা যায়। ইন্সপেক্টর মাথা নেড়ে ডাক্তারের বক্তব্যকে সমর্থন করলেন। এই সময় টেবিলের ওপর টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে বেকন বললেন, ডক্টর, আপনার নার্স ফোন করেছেন। ডাক্তার ফোন ধরলেন। তাকে জানানো হলো অ্যালফ্রেড মারা গেছে। রিসিভার নামিয়ে রেখে দুঃসংবাদটা তিনি বেকনকে জানালেন। রিসিভার কানে তুলে চমকে উঠলেন ক্র্যাডক। কিন্তু আমি যে অ্যালফ্রেডকে হত্যাকারী সাব্যস্ত করেছিলাম, তদন্তের সমস্ত রিপোর্টই তার বিরুদ্ধে ছিল। এখন বুঝতে পারছি আমাদের কোথাও হিসেবে ভুল হয়েছিল। এক মুহূর্ত নীরব থেকে টেলিফোনের অপর প্রান্তে বক্তব্য শুনলেন। আশ্চর্য হচ্ছে, একজন অভিজ্ঞ নার্স বুঝতে ভুল করল। তার কিছু করার ছিল না স্যার। 5 জন রোগীকে তাকে একা সামলাতে হচ্ছিল। বৃদ্ধ ক্র্যাকেনথর্পকে দেখে এসে সে অ্যালফ্রেডকে গ্লুকোজ মেশানো চা দিয়েছিল। সেটা পান করবার সঙ্গে সঙ্গেই সে মারা পড়ে। তার মানে দ্বিতীয়বার আর্সেনিক প্রয়োগ করা হয়েছিল। ডক্টর কুইম্পার সেরকমই মনে করছেন। সার্জেন্ট জনস্টনও তার সঙ্গে একমত। কিন্তু অ্যালফ্রেড কেন? তার মৃত্যুতে কারো লাভবান হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আপনি কি বলতে চাইছেন? খুনির আসল লক্ষ্য অ্যালফ্রেড ছিল না? চাটা বৃদ্ধ ক্র্যাকেনথর্পের জন্য নির্দিষ্ট ছিল, আর কেউ ভুল করে? হ্যাঁ, কেননা বৃদ্ধের মৃত্যুতে সকলেরই লাভ হতো। আচ্ছা, চায়ের মধ্য দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে কি ডাক্তাররা নিশ্চিত হয়েছেন? হ্যাঁ, কেননা আনুষঙ্গিক জিনিসপত্রগুলো নার্স ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিল। তার মানে বেকন, রোগীদের মধ্যেই কেউ এমন রয়েছে যে অন্যদের মতো অসুস্থ নয়। সে সুযোগ বুঝে বিষ প্রয়োগের কাজটা সেরেছে। আমরা এখন আরও সতর্ক হয়েছি। আরও 2 জন নার্সকে আমরা রেখেছি। মিস আইসেল ব্যারো তো রয়েইছেন। আপনি কি একবার ওখানে আসছেন? কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। ইন্সপেক্টর ক্র্যাডকের ডাক পেয়ে লুসি হলঘর ছেড়ে এলো। কয়েক ঘন্টার মধ্যেই তার মুখ শুকিয়ে অতটুকু হয়ে গেছে। ভাবতে পারছেন ইন্সপেক্টর বেকন, বড় ভয় ধরে গেছে। ওই গাড়িটাই যত বিপত্তির কারণ। আর্সেনিক যদি গাড়ির মধ্যে পাওয়া গিয়ে থাকে তাহলে এ কাজ পরিবারের কেউ করেছে। বাইরের কারোর পক্ষে এটা সম্ভব ছিল না বলছেন? বৃদ্ধ ক্র্যাকেনথর্প গাড়ি খেতে চেয়েছিলেন। আমার অন্যরকম প্রস্তুতি ছিল, তাই অনেক দেরিতে সেটা তৈরি করতে হয়েছিল। এজন্য নতুন কারি পাউডারের টিনও খুলতে হয়েছে। আর তার মধ্যে কোনো কারচুপি করা সম্ভব ছিল না। রান্না করার সময়? হ্যাঁ, আমি যখন ডাইনিং রুমে টেবিল সাজাচ্ছিলাম তখন যদি কেউ রান্নাঘরে চুপি চুপি ঢুকে থাকে। বৃদ্ধ ক্র্যাকেনথর্প আর এমা ছাড়া বাড়িতে আর কে কে ছিল? কেট্রিক ছিলেন। লন্ডন থেকে ফিরে আসেন হ্যারল্ড আর অ্যালফ্রেড। ব্রায়ান ছিল, তবে সে ডিনারের আগেই কার সঙ্গে দেখা করবে বলে চলে গিয়েছিল। কুইম্পারের ধারণা ক্রিসমাসের সময়ে বৃদ্ধ আর্সেনিক ঘটিত কারণেই অসুস্থ হয়েছিলেন।
আচ্ছা, কাল রাতে সবাইকে কি সমান অসুস্থ বলে মনে হয়েছিল? বেশি অসুস্থ ছিলেন বৃদ্ধ ক্র্যাকেনথর্প, তবে বেশি অস্থিরতা ছিল কেট্রিকের মধ্যে। কিন্তু অ্যালফ্রেড খুন হওয়ার ব্যাপারটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। অ্যালফ্রেডই খুনের লক্ষ্য ছিল বলে আপনার মনে হয়? হ্যাঁ, সে ব্যাপারটা ভাবছি, কিন্তু সব ঘটনার পেছনে যে একটা উপলক্ষ্য কাজ করেছে তেমন সূত্র পাওয়া যাচ্ছে না। দেখুন, এতদিনে মোটামুটি মেনে নেওয়া হয়েছে পাথরের কফিনের মৃতদেহটি এডম্যান্ডের বিধবা পত্নী মার্টিনের ছিল। সেই ঘটনার সঙ্গে অ্যালফ্রেডের হত্যার যোগাযোগ রয়েছে যদি ভাবতে হয়, তাহলে বলতে হয় সমস্ত বিপত্তির মূলে হলো পরিবার। আমি কিছু ধরতে পারছি না। যাই হোক, ওপরতলা রোগীদের মধ্যেই একজন বিষ প্রয়োগকারী রয়েছে, এ কথাটা মনে রেখো। আর তুমি নিজের সম্পর্কে সতর্ক থাকবে। ডক্টর কুইম্পার বলেছেন বৃদ্ধ ক্র্যাকেনথর্প আগে আপনারই রোগী ছিলেন। অনেকদিন থেকে ওই পরিবারকে আপনি চেনেন। হ্যাঁ, বৃদ্ধ জোসিয়া ক্র্যাকেনথর্পেরও চিকিৎসা আমিই করেছি, কিন্তু আপনি কি জানতে এসেছেন ঠিক বুঝতে পারছি না, বললেন ডক্টর মরিস। ক্র্যাডক বৃদ্ধ ডক্টর মরিসকে সমস্ত ঘটনা বিবৃত করলেন। ও, ওই নির্বোধ কুইম্পারের কথা আপনি শুনেছেন? একবার লুথার ক্র্যাকেনথর্পের গ্যাস্ট্রিকের প্রকোপ হয়েছিল, আমি তার চিকিৎসা করেছিলাম। কুইম্পারের মাথায় ঢুকেছে কেউ লুথারকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল। ওসব উদ্ভট কথাবার্তা। আর্সেনিক প্রয়োগের ঘটনা দেখলে আমি চিনতে পারবো, এটুকু বিশ্বাস আমার আছে। নিজেদের পেশায় খ্যাতিমান কিছু সংখ্যক ডাক্তার কিন্তু আর্সেনিকের ঘটনা ধরতে পারেনি। আপনার বক্তব্য আমি বুঝতে পারছি, আমি ভুল করে থাকতে পারি, তাই তো? কিন্তু আমি তা মনে করি না। তা বেশ, কুইম্পারের কি ধারণা? বিষ প্রয়োগের ব্যাপারে সে কাকে সন্দেহ করছে? একটা বিরাট পরিমাণ টাকার প্রশ্নে পরিবারের অনেকেই জড়িত, আপনি তো জানেন। হ্যাঁ, জানি বইকি। লুথারের মৃত্যুর পর সমস্ত বিষয় আশয় তার ছেলেরা পাবে। তার টাকার প্রয়োজনও রয়েছে। তবু মনে করি না যে টাকা পাওয়ার জন্য বৃদ্ধ পিতাকে তারা হত্যার চেষ্টা করবে। তা অপরিহার্য নয়। দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে এটুকু বলতে পারি, লুথার বারবার গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়েছেন, এটা ঠিক, কিন্তু আমি কখনো আর্সেনিকের কথা ভাবিনি। তার চিকিৎসক হিসেবে যে ব্যাপারটা লক্ষ্য করেছি তা হলো লুথার স্বভাব কৃপণ। তিনি তার ব্যয় সংক্ষেপ করে যথেষ্ট অর্থ সঞ্চয় করেছেন বলেই আমার ধারণা। ছেলেদের তিনি সেই সঞ্চয় হাত দিতে দেন না। পরিবারের এই অর্থনৈতিক বিষয়টাই আমাদের বিবেচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে। বৃদ্ধ ক্র্যাকেনথর্প তার সঞ্চিত অর্থ নিশ্চয়ই, কারণ আমি উইল করে গিয়েছেন। দেখুন, ওই পরিবারের সঙ্গে বেশ কয়েক বছর আমার কোনো যোগাযোগ নেই। আমার পক্ষে আর বেশি কিছু বলা সম্ভব নয়। মিসেস স্কিডার বলল, তুমি ভাগ্যক্রমে বেঁচে গেছো মিস। মাত্র একজনের উপর দিয়ে বিপদটা কেটে গিয়েছে। উফ, মাশরুম খুব ভয়ানক একটা জিনিস। কিন্তু মাশরুমগুলোয় কোনো দোষ ছিল না, বলল লুসি। সে রোগীদের ঘরে পৌঁছে দেবার জন্য খাবারের ট্রে গুছিয়ে নিচ্ছিল। যাই বলো, এ বাড়িতে শয়তানের খেলা শুরু হয়েছে, এটাই আমি বলবো। প্রথমে হলো একটা খুন, পরে মাশরুমের বিষে আলফ্রেড মারা গেল। আমার স্বামী তো আমাকে আসতেই দিতে চায় না। কিন্তু তুমি তো গা বাঁচিয়ে চলার মেয়ে নাও। বলতে বলতে লুসি প্রথম ট্রেখানা নিয়ে ওপর তলায় চলল। বৃদ্ধ ক্র্যাকেনথর্প ঝাঁঝের সঙ্গে বললেন, এসব কে নিয়ে এসেছ? বিফস্টেক ছাড়া আমি কিছু খাবো না। ডক্টর কুইম্পার বলেছেন আপনি এখনও বিফস্টেক খেতে পারবেন না, আপনার সে সময় হয়নি। ওসব কথা ছাড়ো, আমি এখন যথেষ্ট সুস্থ হয়েছি। কাল সকালে দেখবে ঘুরে বেড়াবো। ওরা কেমন আছে? মিস্টার হ্যারল্ড অনেক ভালোই আছেন। কাল সকালে তিনি লন্ডন চলে যাচ্ছেন। কেড্রিক কি এখনও রয়েছে? এমা কি করছে? এখনও পুরোপুরি সুস্থ নন। দেখো মেয়ে, আমি কত দ্রুত সামলে উঠেছি, তবু ওরা বলে আমি নাকি বুড়ো মানুষ। তুমি ওসব কথায় কিন্তু একদম কান দেবে না। তোমাকে সেদিন যে কথাটা বলেছিলাম সেটা মনে রেখো। লুসি এর পরে এমার ঘরে ট্রে নিয়ে এলো। লুসি, আমি অনেকটা ভালো বোধ করছি। তোমার মাসিমার সঙ্গে বোধহয় কদিন দেখা করতে পারোনি? একদম সময় পাইনি। তিনি নিশ্চয়ই তোমার কথা ভাববেন, বুড়ো মানুষ। তুমি আজ তার সঙ্গে ফোনে কথা বলো। এমার উদ্বেগ লক্ষ্য করে লুসির অপরাধ বোধ হলো। মিসেস মার্পলের প্রতি খুবই অবহেলা হয়ে গেছে।
সে স্থির করল কেড্রিককে খাবারটা দিয়েই মিস মার্পলকে ফোন করবেন। কেড্রিকের ঘরে পৌঁছে লুসি দেখল সে বিছানায় উঠে বসেছে, কয়েক তাড়া কাগজের ওপর ব্যস্তভাবে কী সব লিখছে। আপনি সুস্থ হয়ে উঠেছেন দেখে বেশ ভালো লাগলো। এক্ষুনি লেখাপড়া শুরু করে দিয়েছেন দেখছি। পরিকল্পনা ছকছি। বুড়ো মারা গেলে এবারে আর আশেপাশের জায়গাটা নিয়ে কিছু একটা তো ভাবতে হবে। প্লট ভাগ করে বিক্রি করে দেব নাকি কারখানার জন্য রাখবো বুঝতে পারছি না। বাড়িটাতে অবশ্য নার্সিংহোম বা স্কুলও হতে পারে। আবার ভাবছি অর্ধেক জায়গাটা বিক্রি করে বাকি অর্ধেকে নিজের দুঃসাহসিক কিছু করব। আপনি যে সুস্থ হয়েছেন সেটা বোঝা যাচ্ছে। মাথা খেলাতে পারছি বলে। তো অ্যালফ্রেডের ব্যাপারটা কি দাঁড়ালো? তদন্ত মুলতুবি রয়েছে। বাড়ি শুদ্ধ লোককে এমন বিষ প্রয়োগ, পুলিশও থই পাচ্ছে না। তুমি নিজের দিকে নজর রেখো সুন্দরী। তা রাখছি। লাঞ্চের আগে লুসি মিস মার্পলের কাছে ফোন করল। আপনার কাছে কদিন যেতে পারেনি বলে দুঃখিত। একদম ফুরসত করে উঠতে পারছি না। খুবই স্বাভাবিক। আমাদের অবশ্য এখন কিছু করার নেই। আরও কদিন অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষার কথা বলছেন? এলসবেথ ম্যাকগিলেকার্ডির ফিরে আসার জন্য। আমি অবশ্য তাড়া দিয়ে লিখেছি। তুমি কিন্তু সাবধানে থাকবে। আপনি কি আশা করছেন? মৃত্যুর ঘটনার ঘটবে কিনা বলছো? দেখো, ভবিষ্যতের কথা কিছু বলা যায় না, বিশেষ করে কাছাকাছি যখন একজন খুনি রয়েছে। ফোন ছেড়ে লুসি রান্নাঘরে গেল। সে নিজের ট্রে নিয়ে ছোট পড়ার ঘরে গিয়ে বসল। তার খাওয়া শেষ হতেই ব্রায়ান স্টাইলি দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। আপনি এই সময়? খবর নিতে এলাম। সকলে কেমন আছে? সামলে উঠেছেন। হ্যারল্ড কাল লন্ডনে ফিরে যাচ্ছেন। ব্যাপারটা কি সত্যি আর্সেনিক ঘটিত? মানে তুমি কি মনে করো? সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাড়ির মধ্যে চুপি চুপি ঢুকে খাবারে বিষ মেশাচ্ছে, এমন শত্রুতা কি করছে বলো তো? তেমন লোক তো আমিও হতে পারি। সুযোগ তো অনেক বেশি। না লুসি, এ কাছে তুমি করতে পারো না। কারের মধ্যে যদি কেউ কারচুপি করে থাকে তবে যে 5 জন খেতে বসেছিল তাদের মধ্যেই একজন। লুসির খাওয়া শেষ হলে ব্রায়ান তার সঙ্গে রান্নাঘরে এলো। দেখো, যা বুঝতে পারছি বাড়িটা শেষ পর্যন্ত কেড্রিকের হাতেই আসছে। কিন্তু আমি জানি সে সব বিক্রি বাটা করে বিদেশে চলে যাবে। হ্যারল্ড অবশ্য এমন সেকেলে বাড়ি রাখতে চাইবে না। এমা তো একা মানুষ, এখন পর্যন্ত বিয়েই করল না। এই নির্জন পুরী রেখে সে কী করবে? আমি আপাতত বেকার। কিন্তু বাড়িটা যদি আলেকজান্ডারের হাতে আসতো তাহলে আমরা দুটিতে মিলে আনন্দে কাটাতে পারতাম। কিন্তু কি জানো, আলেকজান্ডারকে এটা পেতে হলে এই বাড়ির সকলের মরা দরকার। ধ্যাৎ, কী সব বাজে বাজে কল্পনা করছি। তবে যাই বলো, বুড়ো অতি সহজে মরছে না। তাই মনে হয়। রান্নাঘরের মেঝে ঘষে পরিষ্কার করছিল মিসেস কেডার। আর কাজের ফাঁকে রাদারফোর্ড হলের ঘটনা নিয়ে বাইরের লোকের মুখে যে গুজব রটেছে তা লুসিকে শোনাচ্ছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ডক্টর কুইম্পার এসেছেন অনুমান করে লুসি এসে দরজা খুলল, কিন্তু দেখে অবাক হলো। দীর্ঘাঙ্গী অভিজাত চেহারার এক মহিলা দৌড় গোড়ায় দাঁড়িয়ে। তার পেছনে বাড়িতে ঢোকার পথের ওপরে একটি রোলস গাড়ি দাঁড়ানো। মহিলার বয়স 35-এর গায়েই হবে। এমা ক্র্যাকেন থর্পের সঙ্গে কি দেখা করতে পারি? আগন্তুক মহিলার সুমিষ্ট কণ্ঠস্বরে মুগ্ধ হল লুসি। আমি দুঃখিত, তিনি খুবই অসুস্থ। আমি জানি তিনি কিছুদিন ধরে অসুস্থ আছেন। আমার অনুমানে আপনি মিসেস আইলিস ব্যারো। আমার ছেলে স্টার্টার্ড ওয়েস্ট সারাক্ষণই আপনার প্রশংসা করছে। আলেকজান্ডার আপাতত আমার কাছেই আছে। মিসেস স্টার্টার্ড ওয়েস্টের পরিচয় পেয়ে লুসি যথোচিত সম্ভ্রমের সঙ্গে তাকে ড্রয়িং রুমে এনে বসালো। আমার ছেলের কাছে একটা বিষয় জানতে পেরে আমি মিস ক্র্যাকেন থর্পের সঙ্গে কথা বলতে এসেছি। বিষয়টা খুবই জরুরি, যদি তাকে কথাটা বুঝিয়ে বলেন। আগন্তুককে বসিয়ে লুসি ওপরে গিয়ে আমাকে সব জানালো। তাকে নিয়ে এসো। বোধহয় স্কুলের স্পোর্টসের সময় আপনাকে দেখেছি। এমার সঙ্গে করমর্দন করে বিছানার পাশে বসানো চেয়ারে আসন গ্রহণ করলেন লেডি। এখন মনে পড়েছে, আমিও আপনাকে দেখেছি। একটা গুরুতর কারণেই এভাবে আমাকে চলে আসতে হলো। এখানে যে হত্যাকাণ্ড হয়েছে, ছেলেরা এটা নিয়ে খুবই উত্তেজিত।
তারা আমাকে অনেক কথা বলেছে। তারা বলেছে যে মেয়েটি খুন হয়েছে সে নাকি ফরাসি। আপনাদের বাড়ি, আপনাদের ভাই যিনি যুদ্ধে নিহত হয়েছিলেন তার পরিচিত ছিল। এটা কি সত্যি? এরকম একটা সম্ভাবনা আমরা বিবেচনা করছি। ঘটনাটা সত্যি হলেও হতে পারে। নিহত স্ত্রীলোকটি মার্টিন, পুলিশের এরকম মনে হবার কারণ কি? তার সঙ্গে কি কিছু কাগজপত্র ছিল? সেরকম কিছু ছিল না, তবে মার্টিনের কাছ থেকে আমরা একটা চিঠি পেয়েছিলাম। মার্টিনের কাছ থেকে আপনি চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, তিনি আমাকে জানিয়েছিলেন যে ইংল্যান্ডে এসেছে আর আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে আমন্ত্রণ জানাই, কিন্তু পরে একখানা তার বার্তা পাঠিয়ে সে জানায় ফ্রান্সে ফিরে যাচ্ছে। সে সত্যি ফ্রান্সে ফিরে গিয়েছিল কিনা সেটা আমি জানি না। এরপর তার ঠিকানা লেখা একটা খাম পাওয়া যায়, তাতেই অনুমান করা যাচ্ছে সেখানে এসেছিল। কিন্তু আসলে এমার কথা শেষ হওয়ার আগে লেডি স্টার্ডার্ড ওয়েস্ট বললেন, এই কাহিনীর সঙ্গে আমার কোথায় সম্পর্ক তা আপনার পক্ষে অনুমান করা সম্ভব নয়, আর পরিস্থিতি বিবেচনা করেই সেই কথা জানাবার তাগিদ বোধ করেছি আমি। বলুন। যে কথা কোনোদিনই আপনাকে বলবো না বলে আমি ঠিক করেছিলাম, ঘটনাচক্রে তাই আজ প্রকাশ করতে হচ্ছে। দেখুন, আমি মার্টিন ডুবে। বিস্ময়ে হত এমা স্তব্ধ চোখে তাকিয়ে রইল ভদ্র মহিলার দিকে। সে যেন কথাগুলোর অর্থ বুঝতে পারছিল না। মার্টিন? আপনি মার্টিন? হ্যাঁ, সত্যিই আমি মার্টিন। আপনার পক্ষে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কথাটা সত্য। যুদ্ধের গোড়ার দিকে আমাদের গ্রামে এডমান্ডের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের মধ্যে পাকা কথাও হয়ে গিয়েছিল বিবাহের। সে কথাগুলো আপনি জানেন। কিন্তু আমাদের বিয়ের আগেই যুদ্ধের মোড় ঘুরে গেল। তারপর খবর পেলাম সে যুদ্ধে হারিয়েছে। সেদিন সেই বিভীষিকাপূর্ণ দিনগুলোর কথা এখন অতীতের ইতিহাস। তোমাকে এতদিন পরে আজ এটুকুই বলতে পারি, তোমার ভাইয়ের সঙ্গে আমার নিবিড় ভালোবাসার সম্পর্ক ছিল। সে অকৃত্রিম ভালোবাসা আমাকে যুদ্ধের কঠিন বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করিয়েছিল। ফ্রান্স জার্মানির অধীন হলো, আমি আমার নাম লেখালাম প্রতিরোধ বাহিনীতে। ফ্রান্সের ভেতর দিয়ে ইংরেজদের ইংল্যান্ডে পৌঁছে দেবার দায়িত্ব যাদের উপর পড়েছিল, আমি ছিলাম তাদের একজন। সেই সময় আমার বর্তমান স্বামীর সঙ্গে দেখা হয়। তিনি সেই সময় ছিলেন বিমান বাহিনীর অফিসার। যুদ্ধ শেষ হলে বিয়ে করলাম। অনেকবার আপনার কথা মনে পড়েছে। ভেবেছিলাম এসে দেখা করব কিংবা চিঠি লিখব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম নতুন জীবন শুরু করেছি, অতীত স্মৃতিকে জাগিয়ে তোলবার কী দরকার। তাই কোনো দিনই আর আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি। কিন্তু অতীতকে ভুলতে চাই বললে কি আর ভোলা সম্ভব? যখন জানলাম জেমসের স্কুলের প্রিয় বন্ধু এডমান্ডের ভাগ্নে, তখন অদ্ভুত আনন্দ হলো। আলেকজান্ডার আর জেমসের বন্ধুত্ব আবার এক সুখের বিষয় হয়ে উঠল আমার কাছে। তুমি হয়তো লক্ষ্য করে থাকবে, আলেকজান্ডার অবিকল এডমান্ডের মতো দেখতে হয়েছে। যাই হোক, তোমাদের বাড়ির হত্যাকাণ্ডের ঘটনার ভাষ্য শুনে আমি জানতে পেলাম মৃত স্ত্রীলোকটিকে এডমান্ডের পরিচিত বা স্ত্রী বলেই সন্দেহ করা হচ্ছে। তখন তোমাদের কাছে এসে সত্যি কথাটা জানাবার তাগিদ না বোধ করে আমি পারলাম না। মৃত স্ত্রীলোকটি যে মার্টিন নয়, এ কথা তোমাকে বা পুলিশকে জানানো আমার কর্তব্য বলে মনে হলো। তার সম্মুখে বসা ভদ্র মহিলাটিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে দেখছিল এমা। তার প্রতিটি কথা যেন গলধকরণ করছিল। গভীর আবেগে সে যেন কথা হারিয়ে ফেলছিল। আমি ভাবতেই পারছি না, আমার ভাই যার সঙ্গে কথা বলেছিল, যার কথা লিখেছিল, আপনি সেই মার্টিন। কিন্তু আমি বুঝতে পারছি না, তাহলে এমন একটা চিঠি কি আপনি আমাকে লিখেছিলেন? না না, আমি তোমার কাছে কোনোদিনই চিঠি লিখিনি। বললাম যে তোমাকে চিঠি লেখা উচিত হবে কি না এই নিয়ে ভেবেছি, কিন্তু লেখা হয়নি। তবে নিশ্চয়ই অন্য কেউ মার্টিন বলে পরিচয় দিয়েছিল তোমাকে। উদ্দেশ্য বোঝাই যায়। নিশ্চয়ই কিছু টাকা তোমার কাছে আদায় করার উদ্দেশ্য ছিল। কিন্তু এরকম চিঠি কে লিখতে পারে? সে যেই করে থাকুক, বোঝা যাচ্ছে আপনাদের ব্যাপারটা তার জানা ছিল। হ্যাঁ, কোনোভাবে জেনেই থাকবে। কিন্তু সে সময় আমার তেমন অন্তরঙ্গ কেউ ছিল না। ইংল্যান্ডে আসার পর কাউকে এই বিষয়ে কিছুই বলিনি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না,
এই নকল মার্টিন এতদিনই বা অপেক্ষা করলো কেন? সবই কেমন গোলমেলে লাগছে। যাই হোক, ইন্সপেক্টরকে জানাই, তিনি যা কিছু করার করবেন। এক অদ্ভুত পরিস্থিতিতে তোমার সঙ্গে পরিচয় হলো, তবে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এডম্যান্ড তোমাকে খুব ভালোবাসত, প্রায় তোমার কথা বলতো। এমা লেডির হাতের ওপর হাত রেখে বলল, আজ একটা ভারী বোঝা আমার বুক থেকে নেমে গেল। মৃত স্ত্রীলোকটিকে মার্টিন বলে সন্দেহ হওয়ার পর থেকে কেবলই মনে হয়েছে এই খুনের সঙ্গে আমাদের পরিবার জড়িত। সে যে কি অসুস্থ আমি তোমাকে বলি বোঝাতে পারবো না। হতভাগ্য মেয়েটি যেই হোক, তার সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। অ্যালফ্রেডের মৃত্যুতে হ্যারল্ড ক্র্যাকেনথর্পের দু রকম প্রতিক্রিয়া হলো। বর্তমানে তার ব্যবসার খুবই টালমাটাল অবস্থা। ভেতরের অবস্থাটা বাইরের ঠাটবাটের আড়ালে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। দামি আসবাবপত্রে সজ্জিত অফিসে নিখুঁত আদব কায়দায় সম্পন্ন অবস্থাটাকে ধরে রাখার উপযাচিতা অস্বীকার করা যায় না। এই অবস্থা থেকে নিস্তার পাবার একটা পথ হতে গিয়েও হলো না। অ্যালফ্রেডের বদলে যদি বৃদ্ধ মানুষটা সংসার থেকে ছুটি নিত, তাহলে ব্যবসার সংকট কাটিয়ে উঠতে বেশি সময় লাগতো না। এটা খুবই স্বাভাবিক ছিল যে 73-74 বছরের একজন মানুষ বিষ প্রয়োগের ধাক্কা কাটিয়ে উঠতে পারবে না। বয়সে জীর্ণ শরীরে কতটুকুই বা শক্তি আছে, তার উপরে বছরের পর বছর অথর্ব হয়ে পড়ে আছেন। অথচ বৃদ্ধ ঠিক সামলে উঠলেন আর কিনা সুস্থ সবল এক যুবক অতি সাবধানে সেই অ্যালফ্রেডই বিষক্রিয়ায় মারা গেল। অবশ্য অ্যালফ্রেডের মৃত্যু বিরাট একটা ক্ষতির কিছু নয়, অন্তত পরিবারের ক্ষেত্রেও। জীবনে সে কখনো বড় কিছু করার চেষ্টা করেনি। সবসময় দারিদ্র্য আর অপকর্ম তার সঙ্গী হয়েছিল। ফটকবাজিদের যা হয়, দিন কতকের প্রাচুর্য, তারপর আবার দারিদ্র্য আর অপকর্মে লিপ্ত হওয়া, এই ছিল জীবনচক্র। তাছাড়া তার প্রিয় পাত্রও সে ছিল না কোনো দিন। তবে একটা দিক থেকে লাভবান হবার সুযোগ হয়েছে অ্যালফ্রেডের মৃত্যুতে। এইটাই হ্যারল্ডের আনন্দের বিষয়। ঠাকুরদা জোসেফ ক্র্যাকেনথর্পের অর্থের একজন ভাগিদার কমল। এখন টাকাটা 5 ভাগ হবে না, 4 অংশে বাটোয়ারা হবে। ফলে এখন হ্যারল্ডের অর্থের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে। শরীরে বেশ অস্বাচ্ছন্দ্যের বোধ ছিল, তবু অফিসে না এসে পারেনি হ্যারল্ড। নিজের খাস কামরায় বসে এসব কথাই ঘুরপাক খেয়েছে মাথায়। শরীরের অবস্থা বিবেচনা করে আরও একদিন বিশ্রাম নেবে, এসবই সে ভাবছিল। শরীর এখনও দুর্বল, কিন্তু অফিস থেকে আবার বাড়ি ফিরে এলো সে। দরজা খুলে গৃহভৃত্য ডারউইন জানালো, মিসেস হ্যারল্ড ফিরেছেন। সতর্ক হয়ে গেল হ্যারল্ড। অ্যালিসের যে আজই ফিরে আসার কথা তা সে একেবারেই ভুলে গিয়েছিল। এই ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এখন যা সম্পর্ক ওদের মধ্যে দাঁড়িয়েছে তাতে স্বাভাবিক। অ্যালিস অতি সাধাসিধে একজন স্ত্রীলোক, মোহ তৈরি হবার মতো কিছুই নয়। তবুও একসময় তার সান্নিধ্য খারাপ লাগতো না। তাছাড়া মর্যাদা সম্পন্ন পরিবারের মেয়ে, সমাজের উঁচু মহলে বিস্তর আত্মীয় স্বজন তার। তাদের সামাজিক মর্যাদা নানাভাবেই হ্যারল্ডের উপকারে এসেছে। এসব কারণে স্ত্রীর প্রতি মনোযোগী থাকার একটা আকর্ষণ ছিল হ্যারল্ডের। তার আশা ছিল আত্মীয় স্বজনের সুবাদে ভবিষ্যতে তাদের সন্তানও সামাজিক মর্যাদা ও গৌরবের অধিকারী হবে। কিন্তু হতাশ হয়েছে সে, তাদের কোনো সন্তান হয়নি। সন্তানহীনতার অনিবার্য ফল হলো তাদের পারস্পরিক সাহচর্য কারোর কাছেই তেমন আনন্দদায়ক নয়। থাকতে হয় থাকা, নিরস একটা জীবনের ভার বহন করা মাত্র। অ্যালিস তার আত্মীয় স্বজনদের মধ্যেই এখন থাকতে বেশি পছন্দ করে। এখন রিভিয়েরা থেকে ফিরে এসেছে। হ্যারল্ড দোতলায় ড্রয়িং রুমে ঢুকে অ্যালিসের সঙ্গে মিলিত হলো। আমি দুঃখিত অ্যালিস, স্টেশনে তোমার সঙ্গে দেখা করতে পারিনি, গাড়ির ভিড়ে আটকে পড়েছিলাম। তা সান রাফেল কেমন লাগলো? অ্যালিসের ভাবে ভঙ্গিতে কথায় বার্তায় আভিজাত্যের ছোঁয়া। সে সান রাফেলের বিবরণ দিয়ে স্বামীর স্বাস্থ্যের কথা জানতে চাইল। তোমরা সবাই কী করে এমন অসুস্থ হয়ে পড়লে বুঝতে পারলাম না। এমার টেলিগ্রাম পেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যারল্ড আর্সেনিকের কথা বলতে গিয়েও বলতে পারল না। একটা পরিবারের শান্তি শৃঙ্খলার পক্ষে ব্যাপারটা অমর্যাদাকর বলেই মনে হলো তার। হ্যারল্ড নিজের ঘরে গিয়ে ঘণ্টা 2 বিশ্রাম করল। তারপর পোশাক পাল্টে ডিনার টেবিলে গিয়ে বসল। 2-4 কথার পর অ্যালিস বলল, তোমার জন্য একটা পার্সেল হল ঘরে টেবিলে রাখা আছে। বিকেলে ডাকে এলো বোধহয়, খেয়াল করিনি। আচ্ছা শোনো,
একটা মেয়ে আমাকে বলল কোনো এক রাদারফোর্ড হলের গুদামে না কোথায় একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেছে। আমাদের রাদারফোর্ড হলে নিশ্চয় নয়? হ্যারল্ড পলকে স্ত্রীর মুখে চোখ বুলিয়ে নিল। খুবই অপ্রীতিকর ঘটনা। মেয়েটির মৃতদেহ আমাদের গুদামেই পাওয়া গেছে। আমাদের রাদারফোর্ড হলে? কি বলছো হ্যারল্ড? আমাকে বলনি তো। সময় পাইনি, কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবু পুলিশ যথেষ্ট জ্বালাতন করছে আমাদেরকে। খুনটা কে করেছিল তাহলে? পুলিশ এখনও জানতে পারেনি, তদন্ত অব্যাহত আছে। স্ত্রীলোকটি কীরকম? তাকে শনাক্ত করতে পারেনি, তবে সন্দেহ করছে ফরাসি কেউ একজন হবে। ডাইনিং রুম ছেড়ে বেরিয়ে এলো হ্যারল্ড। পার্সেলটা তুলে নিল। দুজনে চুল্লির পাশে চেয়ারে গিয়ে বসল। পার্সেলটা ছেড়ে একটা ট্যাবলেটের বাক্স বার করল, সঙ্গে এক টুকরো কাগজ। তাতে লেখা ডক্টর কুইম্পারের অনুরোধ পাঠানো হলো, প্রতি রাতে 2টো ট্যাবলেট সেবনীয়। বাক্সটা খুলে ট্যাবলেটগুলো চিনতে পারল হ্যারল্ড। এরকম ট্যাবলেটই সে খাচ্ছিল, কিন্তু কুইম্পার বলেছিল এগুলোর এখন কোনো দরকার নেই। হ্যারল্ডের ভ্রু কুঞ্চিত হলো। অ্যালিস ট্যাবলেটগুলোর প্রসঙ্গে জানতে চাইলে হ্যারল্ড চিন্তিতভাবে বলল, কুইম্পারের পরামর্শে কেমিস্ট পাঠিয়েছে। এগুলো রাতে খেতাম, কিন্তু ডাক্তার আপাতত বন্ধ রাখতে বলেছিল। 2-4 দিন হয়তো বন্ধ দেওয়া নিয়ম। তা হতে পারে। শরীর দুর্বল লাগছে। অসুখের পর আজই প্রথম বেরিয়েছিলাম। আমি শুতে যাচ্ছি। হ্যাঁ, তোমার এখন যথেষ্ট বিশ্রাম দরকার। তারপর ট্যাবলেটের বাক্সটা স্বামীর হাতে তুলে দিয়ে বলল। শোবার ঘরে এসে হ্যারল্ড 2টো ট্যাবলেট জল দিয়ে গিলে ফেলল, তারপর বিছানায় শরীর এলিয়ে দিল।